নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ টপিকস বা ক্লাস নিয়ে আমি চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি বোর্ডে একটু লিখে রেখেছি, সেটি হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ অর এনজাইমেটিক রিয়াকশন, অর্থাৎ আলোক নিরপেক্ষ দশা বা উৎসেচক বিক্রিয়া কার সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা বা উৎসেচক বিক্রিয়া এর আরেকটি নাম আছে যেটাকে বলা হচ্ছে অন্ধকার দশা। ওকে, এর আগে যখন আমি আলোক দশা নিয়ে আলোচনা করছিলাম তখন কিন্তু সেখানে আমি একটা কথা বলেছি যে আলোক দশার উপর ডিপেন্ড করেই আমাদের কিন্তু অন্ধকার দশাতে চলতে হবে, এবং আলোক দশাতে যে যৌগ উৎপন্ন হয়েছিল তার উপর ডিপেন্ড করে আমাদের অন্ধকার দশা নিয়ে চলতে হবে। ওকে, আজকে যেহেতু আলোক নিরপেক্ষ দশা আমাদের, সেহেতু সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা কি, এটা আগে আমাদের একটু বুঝতে হবে। দেখো, আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা বলতে বোঝায় সালোক সংশ্লেষের সময় আলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব ছাড়া, ওকে, প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব ছাড়া কিছু এনজাইম হতে পারে, আবার কিছু কো এনজাইমও হতে পারে। অর্থাৎ এনজাইম এবং কো এনজাইমের উপস্থিতিতে ঘটবে তার মধ্যে ক্লোরোপ্লাস্টের এস্ট্রোমা নামক অঞ্চলে যে দশা সম্পন্ন হয়ে থাকে তাকে বলা হয় আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা। ক্লিয়ার? এখান থেকে একটা কমন কোশ্চেন তোমরা এক্সামে পাবে, যেটাকে বলা হবে সালোক সংশ্লেষের অন্ধকার দশা কোথায় হয়ে থাকে বা সংগঠিত হয়ে থাকে। আশা করি অ্যান্সারটা প্রত্যেকেই বুঝতে পেরেছ। সালোক সংশ্লেষের অন্ধকার দশা সংগঠিত হয়ে থাকে ক্লোরোপ্লাস্টের এস্ট্রোমা নামক অঞ্চলে। এই আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা, এই দশাটি সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে, এবং তার নাম অনুযায়ী এই অন্ধকার দশাকে বলা হয় ব্ল্যাকম্যান বিক্রিয়া। ওকে, এইবার আসি আমরা মেন যে টপিক, সেই টপিকস এর উপর এবার আমরা একটু আলোচনা করি। দেখো, যেহেতু আলোক নিরপেক্ষ দশা আমাদের আজকের এই ক্লাসে, তাই তো এবার আলোক নিরপেক্ষ দশার প্রথম যে পর্যায়, এট ফার্স্ট প্রথম পর্যায়ে কোষস্থ যৌগের মধ্যে যে যৌগটি রয়েছে, মানে আলোক নিরপেক্ষ দশার প্রথম পর্যায়ে কোষস্থ যৌগের মধ্যে যে যৌগটি রয়েছে সেই যৌগটি হচ্ছে, একটু খেয়াল করো, দেখো আর ইউ, এই যে আর ইউ বিপি, আর ইউবিপি, একটু বুঝতে হবে। এই আর ইউবিপি যেটাকে বলা হচ্ছে রাইবিউলোজ বিশ ফসফেট। ওকে, রাইবিউলোজ, আমি একটু লিখে দিচ্ছি নামগুলা, রাইবিউলোজ বিশ ফসফেট, বিশ ফসফেট। ওকে, আর ইউবিপি মিন্স রাইবিউলোজ বিশ ফসফেট। এটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশার প্রথম পর্যায়ে কোষস্থ যৌগের মধ্যে যে যৌগটি রয়েছে সেটা হচ্ছে আরইউবিপি, যেটাকে বলা হচ্ছে রাইবিউলোজ বিশ ফসফেট। এই রাইবিউলোজ বিশ ফসফেটটা দেখো কি করে। রাইবিউলোজ বিশ ফসফেট একটু বুঝতে হবে, রাইবিউলোজ বিশ ফসফেট এইটা পরিবেশ থেকে বা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড যখন গ্রহণ করছে বা শোষণ করছে, গ্রহণ যখন করছে তখন কি হচ্ছে, এখানে 3 কার্বন, ওকে, 3 কার্বন বিশিষ্ট, প্রত্যেকটা জিনিস একটু মনে রাখতে হবে, 3 কার্বন বিশিষ্ট 12 অণু, 3 কার্বন বিশিষ্ট 12 অণু। ওকে, যখন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে তখন 3 কার্বন বিশিষ্ট 12 অণু ও কি করছে এখানে পিজিএ, পিজিএ, পিজিএ মিন্স, আমি বলছি প্রত্যেকটা নাম তোমাদের ভেঙে ভেঙে বলবো। পিজিএ মিন্স, পিজি হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক, ওকে, গ্লিসারিক, ফসফোগ্লিসারিক অ্যাসিড। পিজিএ মানে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করছে কত অণু, 3 কার্বন বিশিষ্ট 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করছে। এবং এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা সম্পূর্ণ প্রভাবিত হয়, এই রিয়াকশনটা সম্পূর্ণ প্রভাবিত হয় এনজাইম দ্বারা। দেখো,
6 অণু কার্বন ডাই অক্সাইডের সাথে 6 অণু রাইবিউলোজ বিসফসফেট, ওকে, রাইবিউলোজ বিসফসফেট, এখানে একটা এনজাইম থাকে, এনজাইম দ্বারা প্রভাবিত হবে। এনজাইম হচ্ছে রুবিস্কো, RUBISCO। এই রুবিস্কো নামক এনজাইম, আমি বলছি এর সম্পূর্ণ নামটা কি, রুবিস্কো দ্বারা প্রভাবিত হচ্ছে, আর এখানে হচ্ছে 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে। এখন এই রুবিস্কো যেটা, এটা এই যে RUBISCO, এইটার সম্পূর্ণ নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। ওকে, আমি একটু লিখে দিচ্ছি, রাইবিউলোজ রাইবিউলোজ বিশ ফসফেট, রাইবিউলোজ বিশ ফসফেট, ওকে, রাইবিউলোজ বিশ ফসফেট কার্বক্সিলেজ, কার্বক্সিলেজ, অক্সিলেজ, বোঝা গেল? রাইবিউলোজ বিশ ফসফেট কার্বক্সিলেজ, এই যে এনজাইম, এই এনজাইম দ্বারা প্রভাবিত হয়ে সে 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে, এবং এটি মনে রাখতে হবে সব সময়, যেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটি যৌগ। ওকে, 3 কার্বন বিশিষ্ট, বোঝা গেল? তাহলে 3 কার্বন বিশিষ্ট একটি যৌগ। এখন যে ঘটনাটা ঘটবে দেখো, এই যে পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তী ধাপে কি হবে, এ বিজারিত হবে, মানে হচ্ছে বিজারণ করবে, বিজারণ করে 3 কার্বন বিশিষ্ট, এক্ষেত্রেও এটা মনে রাখতে হবে, এটাও ও 3 কার্বন বিশিষ্ট। ওকে, 3 কার্বন বিশিষ্ট, এখানেও সে 12 অণুই উৎপন্ন করবে, 12 অণু, তার মানে এ বিজারিত হয়ে বা বিজারণ করবে হয়ে 3 কার্বন বিশিষ্ট 12 অণু এখানে উৎপন্ন করবে পিজিএএলডি, পিজিএএলডি মানে ফসফোগ্লিসারেলডিহাইড, ফসফোগ্লিসারেলডিহাইড উৎপন্ন করবে, এবং এবং NADP এটাকে কি করবে, ও মুক্ত করবে, মুক্ত করবে। ওকে, বোঝা গেল? পিজিএ মানে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড বিজারিত হয়ে 3 কার্বন বিশিষ্ট 12 অণু ফসফোগ্লিসারেলডিহাইড উৎপন্ন করবে, এবং NADP-টাকে মুক্ত করে দিবে। এখন এই যে পিজিএ, এ বিজারিত হওয়ার জন্য বা বিজারিত হওয়ার সময় প্রয়োজনীয় যে হাইড্রোজেনটা, প্রয়োজনীয় যে হাইড্রোজেন এবং অধিকাংশ শক্তিটা কার কাছ থেকে নিবে? প্রয়োজনীয় শক্তি এবং হাইড্রোজেনটা এ নিয়ে থাকে NADPH2, যেটা আলোক দশাতে উৎপন্ন হয়েছিল, তার কাছ থেকে নিয়ে থাকে, এবং বাকি শক্তিটা নিয়ে থাকে হচ্ছে এটিপির কাছ থেকে। দেখো রিয়াকশনটা কি, একটু রিয়াকশন গুলো তোমাদের মনে রাখতে হবে। রিয়াকশন হচ্ছে 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড, ওকে, 12 অণু পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড, এ 12 অণু নিবে NADPH2, এর কাছ থেকে নিচ্ছে প্রয়োজনীয় হাইড্রোজেন এবং অতিরিক্ত বা অধিকাংশ যে শক্তি সেটা এর কাছ থেকে নিচ্ছে, আর অন্য শক্তি নিচ্ছে হচ্ছে এটিপির কাছ থেকে। ওকে, এটিপির কাছ থেকে। এখানে অবশ্যই এনজাইম হবে, এনজাইমের উপস্থিতিতে, এনজাইম, ওকে, এনজাইমের উপস্থিতিতে এটা ঘটছে। আমার এদিকে জায়গা নেই, আমি একটু এদিকে লিখছি, কিন্তু তোমরা এদিকে লিখবে। ওকে, এখানে উৎপন্ন করবে 12 অণু ফসফোগ্লিসারেলডিহাইড, 12 অণু ফসফোগ্লিসারেলডিহাইড, আর মুক্ত করছিল কত, NADP কে মুক্ত করেছিল, তার মানে 12 অণু NADP কেই ও মুক্ত করবে, আর ADP উৎপন্ন হবে, অ্যাডেনোসিন ডাইফসফেট উৎপন্ন করবে। ক্লিয়ার? এখানে এই ঘটনাটা ঘটেছে। নেক্সট দেখো এবার, এই যে এটিপিটা যে ছিল, এটিপি মনে পড়ে, এই যে এটিপি মিন্স হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এই এটিপি এর প্রভাবে, ওকে, এই এটিপি এর প্রভাবে এখানে যে 12 অণু ফসফোগ্লিসারেলডিহাইড উৎপন্ন হয়েছে, এই 12 অণু থেকে মাত্র 2 অণু, 12 অণু থেকে মাত্র কত অণু, 12 অণু থেকে মাত্র 2 অণু, মাত্র কত,
দুই অণু, এখানে হচ্ছে দুই অণু PGALD ফসফোগ্লিসারেলডিহাইড ব্যবহৃত হবে এবং এর থেকে এই দুই অণু ফসফোগ্লিসারেলডিহাইড থেকে এখানে উৎপন্ন হবে হচ্ছে গ্লুকোজ C6H12O6 C6H12O6। অর্থাৎ আজকের এই অন্ধকার দশার মেন টপিকস হচ্ছে গ্লুকোজ উৎপন্ন করা। মেন যে টপিক সেটা হচ্ছে গ্লুকোজ উৎপন্ন করা। তার এইভাবে হচ্ছে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে কত থেকে, 12 অণু থেকে মাত্র 2 অণু ফসফোগ্লিসারেলডিহাইড ব্যবহৃত হয় এবং এর থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। বোঝা গেল? কার প্রভাবে? এই এটিপি এর প্রভাবে, এটিপি এর প্রভাবে। এবং বাকি যে 10 অণু আছে, বাকি যে 10 অণু, এই যে ফসফোগ্লিসারেলডিহাইড, এই যে 10 অণু মানে 12 অণু থেকে 2 অণু নিয়েছি, তার মানে আরো 10 অণু রয়েছে। এই 10 অণুটা দেখো এখানে কি করে, এখানে হচ্ছে আরো 10 অণু পড়ে আছে, তার মানে এখানে হচ্ছে আরো 10 অণু, এটা হচ্ছে 10 অণু ফসফোগ্লিসারেলডিহাইড। এই 10 অণু কি করবে, পরিবেশ থেকে যে কার্বন ডাই অক্সাইড পুনরায় সে শোষণ করতে থাকবে। পরিবেশ থেকে কি করবে, বাইরে থেকে মানে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করবে। এই 10 অণু কার্বন ডাই অক্সাইড কি করবে, মানে 10 অণু ফসফোগ্লিসারেলডিহাইড পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ যখন করবে, তখন 10 অণু থেকে মাত্র মাত্র আমি একটু অন্য কালার দিয়ে করি, 6 অণু কি হবে, 6 অণু, এখানে 6 অণু RUBP, RUBP, ওকে, এই 6 অণু RUBP উৎপন্ন হবে। 6 অণু RUBP মানে হচ্ছে রাইবোলোজ বিসফসফেট তৈরি হবে। কোথা থেকে? এই 10 অণু ফসফোগ্লিসারেলডিহাইড যখন পুনরায় পুনরায় বা মানে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, তখন এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার জন্য এখানে 10 অণু থেকে 6 অণু RUBP উৎপন্ন হবে, রাইবোলোজ বিসফসফেট। এবং এই রাইবোলোজ বিসফসফেট দেখো, এবং এই রাইবোলোজ বিস যে ফসফেট, এই রাইবোলোজ বিসফসফেটটা কি হবে, পুনরায় এই চক্রাকারে আবার চলতে থাকবে। কারণ আমাদের শুরু হয়েছিল রাইবোলোজ বিসফসফেট থেকে। কারণ আলোক নিরপেক্ষ দশার প্রথম যে পর্যায়ের প্রশস্ত যৌগ সেটা হচ্ছে রাইবোলোজ বিসফসফেট। রাইবোলোজ বিসফসফেট থেকে পুনরায় কি হচ্ছে, চক্রাকারে আবার এসে সে গ্লুকোজ উৎপন্ন করবে। এই যে চক্রাকার যে আবর্তন মানে হতেই থাকবে, এটা এটা শেষ হবে না। এইভাবে এইভাবে ধাপে 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 এসে এখানে গ্লুকোজটা উৎপন্ন করে, C6H12O6 উৎপন্ন করে। বোঝা গেল? এই ঘটনাটা এই ঘটনাটা সর্বপ্রথম লক্ষ্য করেছিল কেলভিন, বিজ্ঞানী কেলভিন। বোঝা গেল? এই যে চক্রাকার যে ঘটনা গ্লুকোজ উৎপন্ন হওয়ার অন্ধকার দশাতে, এই ঘটনাটা সর্বপ্রথম তিনি লক্ষ্য করেছিলেন। এবং তিনি আরো লক্ষ্য করেছিলেন যে অন্ধকার দশায় প্রথম যে প্রশস্ত যৌগ থেকে উৎপন্ন যে যৌগটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, PGA। তিনি সর্বপ্রথম লক্ষ্য করলেন প্রথম পর্যায় থেকে যে যৌগটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, ওকে। আর এটা পুনরায় চক্রাকারে ঘুরছে জন্য এর নাম দিয়েছেন তিনি কেলভিন চক্র, কেলভিন চক্র, ওকে, যেটাকে বলা হয় C3 কেলভিন চক্র বা C3 চক্র। তাহলে এইভাবে কিন্তু অন্ধকার দশাতে গ্লুকোজটা বা শর্করা জাতীয় খাবারটা বা 6 কার্বন বিশিষ্ট বা হেক্সোজ জাতীয় খাবারটা তৈরি হচ্ছে। এটা কখনো শেষ হবে না। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের অন্ধকার দশার ব্যাখ্যা। তোমাদের সালোক সংশ্লেষ ক্লিয়ার হয়ে গেল, আলোক দশা ক্লিয়ার হয়ে গেল, অন্ধকার দশা ক্লিয়ার হলো। এখন এখানে আরেকটা কোশ্চেন তোমরা দেখবা যে তোমাদের বইয়ের মধ্যে আছে যে সালোক সংশ্লেষের গুরুত্ব। যদি তোমরা এই 3টে ক্লাস একটু মনোযোগ দিয়ে বুঝতে পারো এবং একটু গুরুত্ব দিয়ে দেখো, আমার মনে হয় না যে সালোক সংশ্লেষ বিষয়ের যে গুরুত্ব, এই গুরুত্বের মধ্যে তোমাদের পাতাতে যেভাবে লেখা আছে সুন্দরভাবে মানে এক্সপ্লেইন করে লেখা আছে, তো এই 3টে ক্লাস দেখলে তোমরা পারবা। এবং সেখানে তোমাদের গুরুত্বের মধ্যে আলোচনা রয়েছে, দেখবা যে সূর্যালোক নিয়ে, জল নিয়ে, অক্সিজেন নিয়ে, কার্বন ডাই অক্সাইড নিয়ে, ক্লোরোফিল নিয়ে, বেশ এই কটা জিনিস আছে।
আর এই কটা জিনিস না বোঝার কিচ্ছু নেই যদি এই 3টে ক্লাস একটু ভালোভাবে অ্যাটেন্ড করো। ওকে, তাহলে তোমাদের সালোক সমতুল্য শেষ হয়ে গেল। আমি পরবর্তী আবার ক্লাস নিয়ে তোমাদের সাথে আসি। আজকের মতো এখানেই শেষ করছি।